অধীর আগ্রহে অপেক্ষা করছি ছোটরা নাটক পরিবেশন করবে। খুব অল্প সময় তারা নেবে, আপনার ধৈর্য ধরে বসুন। খুবই মনোরঞ্জনকর হবে এই নাটকটি, আমি কথা দিচ্ছি। একটু বসুন। আর তার আগে পরম শ্রদ্ধেয় সুভাষদার মুখে আমরা কিছু কথা শুনি। অবশ্যই নাটক। রবীন্দ্র অনুরাগী বৃন্দ, যে কোনো অনুষ্ঠানে একটা সূচনা থাকে এবং তার সমাপ্তিও থাকে। কাজেই শেষ পাতের সূচনার মতোই কিছু নিয়ম রক্ষার ব্যাপারটাও থাকে। তা সেই নিয়ম রক্ষার কিছু দায়িত্ব পালনের জন্যই এখানে এসে দু চারটে কথা বলা। আমি আপনাদের অনুমতি নিয়ে বসেই বলছি, কারণ একটু শারীরিক সমস্যার কারণে দাঁড়িয়ে বলছি না। এরা মঞ্চসজ্জা প্রস্তুত করছে, তার মধ্যে যতটুকু যা দুই চারটে কথা। তেমনি নটনিকেতনের শিশু নাট্য বিভাগের প্রযোজনা যে নাটকটি পরিবেশিত হবে তা রচনা এবং পরিচালনায় রয়েছেন সুধাংশু কুমার রায়, সহ-পরিচালনায় আছেন তাপস আইচ এবং অন্যান্য শিল্পীবৃন্দ যারা রয়েছেন, সেটা যখন নাটক শুরু হবে তারা বলে দেবেন। আমি এখানে একটা কথাই শুধু বলি যে রবীন্দ্রনাথের চর্চা, এই জাগৃতি সাংস্কৃতিক সংস্থা আজকের আয়োজন, তাদের ধন্যবাদ এবং অভিনন্দন এই কারণেই যে রবীন্দ্রনাথকে নিয়ে গান, নৃত্য, আবৃত্তি এবং সেই সঙ্গে সঙ্গে রবীন্দ্র সম্পর্কিত বেশ কিছু আলাপ আলোচনা, কথাবার্তা এর মধ্যে দিয়ে মানুষের কাছে রবীন্দ্র চর্চার একটা দিক পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা, যা অবশ্যই অভিনন্দনযোগ্য। যে বিশাল সৃষ্টি, সেই সৃষ্টির যে সমাহার, তা আসলে একটা সমুদ্রের মতো। সেই সমুদ্র পাড়ে দাঁড়িয়ে কিছু গান, কিছু কথা, কিছু নাচ, কিছু নাটক, এটা একটা খণ্ড পরিচয় মাত্র। তবে এইটার মধ্যেই কিন্তু আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাবনা। আমরা এই নাটক, আমরা এই সঙ্গীত, আমরা এই আবৃত্তি কিংবা কবিতা পাঠ, এগুলোর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে ভাবগত অবস্থান, রবীন্দ্রনাথের যে ভাবগত অবস্থান, তার দার্শনিক ভাবনা, চিন্তা, সেগুলো আমরা মানুষের কাছে কতটা পৌঁছে দিতে পারছি। আমাদের চর্চার মূল লক্ষ্য বোধহয় সেটা হওয়া উচিত। কথাটা আমি এই কারণেই বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান একজন সমাজতাত্ত্বিক বলেছিলেন যে বাজারি ব্যবস্থায় সংস্কৃতিও একটা বাজারি পণ্য হবে। সে কারণে পৃথিবীর সমস্ত চিন্তার সম্পদ যা কিছু, চেতনার সম্পদ যা কিছু, সেটাও কিন্তু পণ্যে রূপান্তরিত হবে। তাই সেক্ষেত্রে কার্ল মার্কস থেকে গান্ধী, নেতাজি কিংবা রবীন্দ্রনাথ কিংবা নজরুল, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা বাজারি পণ্যে রূপান্তর করবার একটা প্রবণতা এই সমাজের থাকবে। এখন এই সমাজের এই প্রবণতার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথের যে ভাবনা, তার যে সমাজ ভাবনা, তার যে ধর্ম ভাবনা, তার যে আধ্যাত্মিক ভাবনা, তার যে শিক্ষা ভাবনা, তার যে নাট্য ভাবনা, তার যে রাজনৈতিক ভাবনা, এই যে বিশাল যে ভাবনার যে দিকগুলো বিস্তৃত হয়েছে, সেই ভাবনার অনুশীলন আমরা এই নাটক, গান এবং সঙ্গীত, এগুলো চর্চার মধ্যে দিয়ে সেটাকে ছুঁতে পারছি কিনা, তার স্পর্শ আমাদের হৃদয়কে আলোড়িত করছে কিনা। এবং যেটা আপনারা জানেন যে শান্তিনিকেতনে সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত যে সমস্ত পণ্ডিত যারা এসছেন, শান্তিনিকেতন আজকে রবীন্দ্রনাথের কর্মভাবনার একটা বিশাল দিক, তার একটা সাক্ষ্য বহন করছে। যদিও সাম্প্রতিককালে শান্তিনিকেতনের যে অবস্থান আর সব কিছুর মতোই একটা অন্যদিকে চলে গেছে, কিন্তু তবুও বিশ্বভারতী, অর্থাৎ কি রবীন্দ্রনাথের আন্তর্জাতিক ভাবনা,
তার যে রাজনৈতিক চিন্তা, সেই বিষয়গুলো কিন্তু আমাদের যদি আমরা আত্মীকরণ করতে না পারি, তাহলে শুধু কিছু গান, কিছু নাটক, কিছু আবৃত্তি এবং কিছু সঙ্গীত এবং কিছু নৃত্যের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবেন রবীন্দ্রনাথ। যদিও রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে কালের করাল গ্রাসে আমার সব সৃষ্টি একসময় হয়তো হারিয়ে যাবে, টিকে থাকবে গান। এই কথা বলার কারণ হচ্ছে গানের মধ্যে যে আধ্যাত্মিক সম্পদ আছে, যে মানসিক সম্পদ আছে, যে চেতনার সম্পদ আছে, সেই চেতনার সম্পদগুলোকে আহরণ করা, অনুশীলন করা, আত্মীকরণ করা এবং পরিবেশন করা, এই বিষয়টাকে আমি বলবো যে যদি আগামী দিন আমরা এটাকে মাথায় রেখে আমরা আমাদের এই চিন্তা চর্চার অনুশীলনের মধ্যে দিয়ে আমরা এগোতে পারি, তাহলে বোধহয় রবীন্দ্রনাথের প্রতি এই যে আয়োজন তা সার্থক মণ্ডিত হয়ে উঠবে। আমি বেশিক্ষণ সময় নেব না, কারণ নাটকের এই মঞ্চ প্রস্তুতির যে এই অন্তর্বর্তীকালীন সময়, সেই সময় কিছু কথা আনুষ্ঠানিকতা যদি বলা যায় সেটাও তাই, তার কিছু রীতি পদ্ধতি মেনে আমি আপনাদের কাছে সেই আনুষ্ঠানিকতা বজায় রাখার জন্য কটি কথা বললাম। সেই সঙ্গে সঙ্গে সমস্ত রবীন্দ্র অনুরাগীদের প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা সমবেতভাবে রবীন্দ্র চর্চার ভাবের সমুদ্রে একবার অবগাহন করি, তাহলেই বোধহয় এই ধরনের অনুষ্ঠান সার্থক মণ্ডিত হয়ে উঠবে। নমস্কার।